শাহবাগী সদা জাগ্রত বাংলাদেশ। আপনারা বলুন, এই 24-এর বাংলায় ওই শাহবাগী লাঠিতে কোনো ঠাঁই কি হবে? কোনো ঠাঁই কি হবে? স্লোগানে স্লোগানে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা। নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। মাহমুদ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। লাকি আক্তার, তাকে আমরা চিনি, বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার। খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন। খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই। আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি খুবই সরব, আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর স্ট্যাটাস দেন। 5টা 7টা 10টা স্ট্যাটাসও আছে কোনো দিন। প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সবকিছু আমাদের ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনা করে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ঢাবি। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম, দেশজুড়ে তোলপাড়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বক্তব্য প্রত্যাহার না করলে হাসিনার মতো দেশ ছাড়ানোর হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বর্বর লাকি আক্তারকে নিয়ে তোলপাড় কাণ্ড এবং দেশজুড়ে চলমান সহিংসতার ঘটনার প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা। রাত 12:30টার পর বিশ্ববিদ্যালয়টির হলগুলো থেকে বের হওয়া মিছিল থেকে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। মুফিউর রহমানের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ধ্যায় মিছিল করে শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী আরেকটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচিতে ছিলেন গণজাগরণ মঞ্চের একসময় সংগঠক লাকি আক্তার। পুলিশের উপর হামলার প্রতিবাদে রাত 12:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি, হাসিনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে টিএসসি ঘুরে শাহবাগে পৌঁছায়। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করা হয়েছে। এই শাহবাগীদের মাধ্যমে দেশে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাকিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গার লাকি সহ সকল শাহবাগীদের গ্রেফতার করতে হবে। শাহবাগীদের ফিরে আসার চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। আপনারা বলুন, এই 24-এর বাংলায় ওই শাহবাগী লাকিদের কোনো ঠাঁই কি হবে? কোনো ঠাঁই কি হবে? আমরা সবাই একটা স্লোগান দিব, এই লতে লাকি, লতে লাকি, সতে শাহবাগী, সতে শাহবাগী। 24-এর বাংলায় জুলাইয়ের বাংলায়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সৃষ্টি তৈরি করেছিল, ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গের লাকিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করেছে। আমরা
এই ছাত্র সমাজ আজকে সমাবেশ থেকে এই প্রশ্ন বলতে চাই, তারা যত বড় চেষ্টা করুন না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ থাকতে কোনোদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোনো স্থান এই বাংলা মাটিতে হতে দিব না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, তারা কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি যে চা পাগুলো আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাসিনার মতো ভারতে পালা গেছে। তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবো। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেফতারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী লীগকে, এই মাহফুজ আলম বলছে সে পুনর্বাসন করবে, বক্তব্য আছে, ভিডিও আছে, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে? 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে? কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর এক দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। লাকি আক্তার, তাকে আমরা চিনি, বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার। খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন। খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই। আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি খুবই সরব, আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর স্ট্যাটাস দেন, 5টা 7টা 10টা স্ট্যাটাসও আছে কোনো দিন। প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সব কিছু আমাদের ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনা করতেই পারেন যে কেউ, আমরা অনেকে করছি, কেউ ইভেন সরকার গঠিত হওয়ার পর থেকে করছে। কিন্তু তারপর একটা কনটেক্সট থাকে, তিনি আগে কি করতেন সেটা। ফলে আমাদের ডক্টর ইউনূস সরকার গঠিত হওয়ার ইমিডিয়েটলি পর থেকে সমালোচনা করা কিছু মানুষের আগে ট্র্যাক রেকর্ডে আমরা দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, কারণ কনটেক্সট ম্যাটার্স। সো আমি আসলে আমার ফেসবুকটা পুরোটা দেখতে চেষ্টা করেছিলাম তিনি জুলাই অগাস্টে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখার জন্য। ওনাকে আমি আসলে ফেসবুকে খুব একটা দেখিনি, জানি না উনি কী করেন। যদিও আমি ফেসবুকে দেখলাম অনেকেই হয়তো তাকে ফলো করেছেন। উনি কী করেছেন জুলাই অগাস্টে আমি সেই জায়গাটায় যাব। তার আগে গতকালের ঘটনা নিয়ে আমরা খেয়াল করেছি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল করার চেষ্টা করা হয়েছিল একটা সংগঠনের পক্ষ থেকে, এবং আই অ্যাগ্রি যে পুলিশ একটা জায়গায় বেশি বল প্রয়োগ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা খেয়াল করব পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছে একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তবে এটুকু আমাদের মনে রাখতে হবে, পুলিশের উপরে যদি আক্রমণ হয়, আমরা দেখলাম একজন পুলিশ অফিসার একজন নারী তার উপরে আক্রমণ করেছে প্রথম, অন্তত সেভাবেই যে ভিডিওটা আমার সামনে এসছে তাতে দেখলাম। তিনি পাল্টা ওই নারীকে আঘাত করছেন।
আমাদের পুলিশকে আসলে এই ধরনের সিচুয়েশন ট্যাকল করার জন্য প্রস্তুত থাকতে হবে। পুলিশ আঘাত পেতে পারে, কেউ তাকে আক্রমণ করতেও পারে, সেগুলো তারা কিভাবে হ্যান্ডেল করবেন। এবং যেখানে নারীরা উপস্থিত আছেন সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নারী পুলিশ কেন নেই, আমি সেটাও অবাক হয়েছি। আমাদের অনেক নারীকে এই নারীরা চক্রান্ত করতে আসলেও কেউ কেউ এসেছেনও হয়তো, তাদেরকে তাদের সম্মান, তাদের সম্ভ্রম সব কিছু, এবং তার প্রতি ভায়োলেন্ট হওয়া, তার প্রতি যদি বল প্রয়োগ করতে হয় সেটা একজন নারী পুলিশের মাধ্যমে হবে, সেটা আমরা একেবারে কোনোরকম কোনো যদি কিন্তু ছাড়া চাই। সুতরাং প্রচুর নারী পুলিশের উপস্থিতি দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি মানে নারীরা পুরুষ পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, বল প্রয়োগের শিকার হচ্ছেন। বল প্রয়োগ লাগতে পারে, পুলিশ একটা বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, কিন্তু আমরা প্রায় যেটা বলি পুলিশকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে পারতে হবে, লেজিটিমেটলি লিগালি বল প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ না করে, ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ না করে সেটা যাতে হয়। সুতরাং গতদিনের ঘটনাটা পুলিশের ম্যাল হ্যান্ডলিং ছিল, এবং বলা বাহুল্য ওখানে একটা কেওস তৈরির চেষ্টাও ছিল। কারণ পরবর্তীতে আমরা দেখেছি লাকি আক্তার জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, মানে কি বিভৎসতা ঘটে গেছে। একমত আমরা এটা একটা জায়গায় সবাই কম বেশি একমত আছি, দেশের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে। যদিও 8 বছরের কেউ ধর্ষিত হয়েছে বাংলাদেশে, 8 না, 8ও অনেক বেশি বয়স ধর্ষিত হওয়ার পক্ষে। বাংলাদেশে 4 বছরের, 3 বছরের, 5 বছরের শিশু ধর্ষিত হয়েছে, মারা গেছে। শেখ হাসিনার সময়ও প্রচুর ছিল, সব সময় ছিল। কিন্তু এখন একটা সোকল্ড মুভমেন্টের চেষ্টা হচ্ছে বলে বলছি। নাগরিকরা প্রতিবাদ করতেই চাই, কিন্তু যখন লাকি আক্তাররা নামেন তখন এই প্রশ্ন আসতে পারে, কারণ এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের অন্যতম অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করেছিলেন। শুরুতে কারো কনফিউশন ছিল, থাকলেও খুব অল্প সময়ের মধ্যে মানুষ বুঝে গিয়েছিলেন। রীতিমতো বিরিয়ানি খাইয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হসপিটালের মোড় বন্ধ করে রেখে দিনের পর দিন সরকারি পেট্রোনাইজড মুভমেন্ট ছিল এটা, এবং এর উদ্দেশ্য এটার মাধ্যমে, এটার জায়গা থেকে আওয়ামী লীগ তার তখনকার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার স্টেপ নিয়েছিল। আমি বহুবার বলেছি, একটু যোগ করে রাখি, 14 মানে গণজাগরণ মঞ্চের পর 18 পর্যন্ত আওয়ামী লীগকে এক ধরনের ফ্যাসিস্ট দল বলা যেতে পারে। তার কিছু ফ্যাসিস্ট ইডিওলজিক্যাল ন্যারেটিভ দিয়ে মানুষকে তারা এনগেজ করতে পেরেছিল। 18 পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম হয়ে গেছে, এটার ফ্যাসিস্ট না। যাই হোক, সেই লাকি আক্তার মাঠে নেমেছেন। লাকি আক্তার কী করছেন আসলে, আমি তার ফেসবুকে ঢুকেছিলাম, যেখানে অসংখ্য স্ট্যাটাস, এগুলোর নিচে স্ক্রল করাই কঠিন হচ্ছিল। প্রতিদিন তিনি এত কিছু লিখছেন, এত কিছু বলছেন, বিদ্রুপ, তুচ্ছতাচ্ছিল্য আমাদের প্রধান উপদেষ্টাদেরকে করছেন, প্রতিটা মন্তব্য ধরে ধরে লিঙ্ক শেয়ার করছেন, যে কেউ গিয়ে দেখে আসতে পারেন। তো আমার কৌতূহল ছিল তিনি জুলাইতে কী করছিলেন। জুলাই মাসে মানে ওনার 29 জুন একটা স্ট্যাটাস ছিল, তিনি একটা কর্মসূচিতে গেছেন কোনো একটা জেলায়। এরপর জুলাই 11-তে, 29 জুনের পর জুলাই 11, মানে এখন উনি প্রতিদিন 5, 7, 10টা স্ট্যাটাস দেন, তখন উনি জুলাই 11-তে, এটা ওনার স্ট্যাটাস না, একজন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসাহাসি করছেন। মানে কেউ একজন লিখেছিলেন শাহবাগে যোগ দিবি কখন, তখন 11 জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে, শাহবাগে বসছে তারা। লাকি আক্তার ফাজলামো করছেন, শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন, মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন। এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে। 11 তারিখে ওনার স্ট্যাটাস, উনি 29 তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন। 11 তারিখে আরেকজন তাকে ট্যাগ করেছে, সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন, যিনি তাকে ট্যাগ করে আপু ফানি ইমোজি। জুলাই 15-তে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো, আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে আমরা দেখেছি। 16 সাইদ মারা গেলেন, আরও 5 জন, মোট 6 জন মারা গেলেন, 17 50 জন মারা গেলেন, 18 70-80 জন, বাড়তেই থাকলো ডেথ টোল। লাকি আক্তারের ঘুম ভাঙে না, ওনার ঘুম ভাঙলো জুলাই 30, ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই 30। জুলাই 31-এ তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন, এই হচ্ছে তার স্ট্যাটাস। এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, আই মাস্ট সে, তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্ট্যাটাস শেয়ার করেছেন। জুলাই অগাস্টে তার এর পরের স্ট্যাটাস, একজনের স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন, বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন। 22 তারিখ মানে 22 অগস্ট বাংলাদেশে এত কিছু ঘটে গেল। 5 তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে কে সেলিব্রেট করে নাই? শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই? আসলে আওয়ামী লীগারদেরকেও যারা সমর্থন করেন, বংশ পরম্পরায় ভোট দিয়েছেন, কোনো বেনিফিট নেন নাই, তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি। কিন্তু তিনি তার শোক, বুঝতে পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন, তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে দীর্ঘ 17 দিন পর। 22 তারিখ তার স্ট্যাটাস দিতে ইচ্ছে করলো বন্যা নিয়ে। তারপর বলা বাহুল্য তিনি প্রচণ্ড গতিতে
সরকার বিরোধী যুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন। লাকি আক্তার একজন বর্বর, আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি, আমি ইদানিং বলছি একটা কথা যে বর্বর শেখ হাসিনাকে যারা সমর্থন করেন, মানে আওয়ামী লীগকেও পরবর্তীতে অন্য কারো নেতৃত্ব হলে করলেও করতে পারেন, সবাইকে বিদ্যমান যে দলগুলো আছে সেগুলো করতে হবে না, ভিন্ন মতাদর্শ ভিন্ন মতামত থাকতে পারে, ওনার তো নিজেরই একটা দল আছে। এই লাকি আক্তারদের জন্যই আসলে এই দলটা, তাদের দলটা আওয়ামী লীগের সহযোগী কিনা এসব প্রশ্ন অনেকে করেন, ওদের বি টিম কিনা এসব প্রশ্ন অনেকেই করেন জাস্ট বিকজ অফ দিস। 31 তারিখ বা 30 তারিখ তিনি যে গান শেয়ার করেছেন, মৃদু প্রতিবাদ, উনি হয়তো ভাবেননি তার আপা পতন হবে এবং তার আপাকে দেশ থেকে পালাতে হবে, ফলে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সেই পর্যন্ত উনি বাকরুদ্ধই ছিলেন, 17 দিন লেগেছে বাকরুদ্ধতা থেকে বেরিয়ে আসে। এরপর তিনি আবার এমনই ভোকাল হলেন এবং এখন রীতিমতো রাস্তায় নেমে গেছেন সরকারকে বিপদে ফেলতে। ধারণা করি বা আমরা অনেকেই বুঝতে পারি রাইটলি তিনি চাইছেন আসলে এই অজুহাতে আবার রাস্তায় কোনো কিছু তৈরি করা যায় কিনা। পিওরলি আওয়ামী এবং ভারতীয় চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন লাকি আক্তার, তার সাথে আরও কেউ কেউ আছে। আমি বলছি না অপরাপর যারা এই মুভমেন্টে আছেন তারা তাই সেই কারণে আছেন, নো, সরকারের ব্যর্থতা আছে, চরম ব্যর্থতা আছে। ইভেন এই রেপের ঘটনা চাইতে বড় ব্যর্থতা আছে, কারণ রেপে যারা ভিকটিম আছে তাদেরকে যারা আসামি আছেন, অভিযুক্ত আছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ভিকটিমের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখানে তো সরকারের ব্যবস্থা নিতে কোনো রকম কোনো কার্পণ্য নেই। এটা তো এই না যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ছোট একটা কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, না। সো সরকার তো এখানে স্টেপ নিচ্ছে, বরং সরকারের অনেক অন্যান্য জায়গায় নারীর প্রতি কিছু ঘটনা, এই যে ওড়না নিয়ে যে ঘটনাটা ঘটেছে, স্মোকিং নিয়ে যেটা ঘটেছে, এগুলোতে সরকারের নানান রকম রিলাক্টেন্স আছে এবং ওটা সহ যাবতীয় নির্যাতন নিয়ে যে নারীরা বা পুরুষরা মাঠে নেমেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা অবশ্যই মনে করি মানুষ এগুলো নিয়ে মাঠে থাকতে পারে। কিন্তু লাকি আক্তাররা না, যে মানুষটা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের এই বিভৎসতম বর্বরতার সময় যে দুটো লাইন লেখে নাই, তার কোনো অধিকারই নাই বাংলাদেশে এখন সরকারের কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার। এদিকে ওবায়দুল কাদেরের কল লিস্টে নায়িকা নেত্রীদের তালিকা ভাইরাল। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই কার্যত দলটির অনেক নেতাকর্মী বিচারের মুখোমুখি, বেশিরভাগই রয়েছেন পলাতক। পলাতকের তালিকায় অন্যতম নাম ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা, যাতে প্রকাশ পেত অনেক নায়িকাদের সাথে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে, কিন্তু প্রকাশ্যেও সেগুলো নিয়ে কেউ কথা বলতে পারত না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গেল 5 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর 2:42 ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী 5 আগস্ট আগে পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন, যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেলা, এনিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। আরেক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় 5 আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোবাহানা সাবা সহ প্রয়াত নায়িকা মেঘলার সাথেও একাধিকবার যোগাযোগ করেন। ওবায়দুল কাদেরের 5 আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক যাওয়ার। তবে এই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট। এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে, তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও, তিনিও ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে, তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ 5 আগস্টের দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।